আমরা দেখছি এবিসি বাংলা টেলিভিশন। এখন দেখব এবিসি বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। এবিসি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি ঢাকা হারবাল সংবাদ শিরোনাম। দেশের আকাশে দেখা গেল রমজানের চাঁদ। আগামীকাল থেকে পবিত্র রমজানের সিয়াম সাধনা শুরু। করোনায় আরো 4 জনের মৃত্যু। একদিনে সর্বোচ্চ আক্রান্ত 503 জন। জ্বর, সর্দি, কাশির আলামত নিয়ে প্রসূতি সহ যশোরে 2 জনের মৃত্যু। এ পর্যন্ত 287 জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন, জানালেন ডক্টরস ফাউন্ডেশন। আক্রান্ত সংখ্যা আরো বাড়লে দেশে ভয়াবহ চিকিৎসা বিপর্যয়ের শঙ্কায় চিকিৎসকরা। এবার ইফতারের আইটেম নিয়ে শুরুতেই ভোগান্তি। 90 টাকার আদা 350 টাকা কেজি। লেবু, বেগুন, গাজর, শসা, টমেটোর দামে আগুন। বেড়েছে খেজুরের দামও। বিএনপি জাতীয় টাস্কফোর্স গঠনের নামে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। সারা দেশে মানুষ খাবারের জন্য হাহাকার করছে। দেশে দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রিজভী আহমেদ। রাজধানীতে বিনামূল্যে পণ্য দেবার বন্ধু শপের কার্যক্রম শুরু। চুয়াডাঙ্গায় পাখিরা অবরোধ করে এসিল্যান্ডের কাছ থেকে আদায় করলো খাবার। দেখছিলেন এবিসি বাংলা সংবাদের ঢাকা হারবাল সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত অংশে। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে শুরু হবে মাসব্যাপী সিয়াম সাধনা। দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় পবিত্র রমজান শুরুর ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। এর আগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলামের সভাপতিত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে শুরু ঘোষণা দেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম। শুক্রবার এশা নামাজের পরপরই তারাবির নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে করোনা ভাইরাসের কারণে মসজিদগুলোতে সীমিত পরিসরে তারাবির নামাজ আদায়ের পাশাপাশি মূলত ঘরে নামাজ আদায়ের নির্দেশনা জারি করা হয়। রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গিয়াছে। আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় 12ই বৈশাখ 1427 বঙ্গাব্দ 25 এপ্রিল 2020 খ্রিস্টাব্দ শনিবার থেকে 1441 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে 26শে রমজান 20শে মে 2020 খ্রিস্টাব্দ বুধবার দিবাগত রাত্রে পবিত্র লায়লাতুল কদর পালিত হবে ইনশাল্লাহ। করোনায় দেশে আরও 4 জন মারা গেছেন। এ নিয়ে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন 131 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 503 জন। এর মধ্য দিয়ে দেশে প্রথমবার 24 ঘন্টায় 500 ছাড়ালো করোনা শনাক্তের সংখ্যা। আর মোট শনাক্তের সংখ্যা 4689 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক সংবাদ বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 বিষয়ক। দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় 79 জন বেড়েছে। তবে এই সময়ে মৃত্যুর সংখ্যা কমেছে 3 জন। 24 ঘন্টায় প্রথমবার করোনা শনাক্ত 500-র উপরে। গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 3686টি এবং 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 503 জন। এ পর্যন্ত শনাক্ত 4689 জন।
আজকে আমাদের 24 ঘন্টায় মৃত্যু 4 জন এবং 4 জনই পুরুষ, যাদের বয়স 51 থেকে 60-এর মধ্যে এবং সবাই ঢাকার। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 131 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 4 জন এবং এ পর্যন্ত 112 জন। জানানো হয় গেল 24 ঘন্টায় 3,686টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন 3,416টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ গত 24 ঘন্টায় আগের দিনের তুলনায় 7% বেশি লোকের নমুনা পরীক্ষা করা হয়েছে। পবিত্র রমজানে তারাবি নামাজ আদায়ে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় ব্রিফিংয়ে। রমজানের যে সংযম, তার সাথে আমাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো আমরা অবশ্যই মেনে চলবো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করে স্বাস্থ্য অধিদপ্তর। জ্বর, সর্দি, কাশি নিয়ে যশোরে মারা গেছেন এক প্রসূতি সহ 2 জন। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। করোনার উপসর্গ নিয়ে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশনে মারা গেছেন এক বৃদ্ধ ও একজন প্রসূতি। তাদের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া তাদের সংস্পর্শে আসা 5 জনকে রাখা হয়েছে আইসোলেশনে। বগুড়ায় নতুন 2 জন সহ মোট আক্রান্ত 14। শিবগঞ্জ ও গাবতলী উপজেলায় আক্রান্তদের 1 জন নারী ও 1 জন পুরুষ। 1 জন হাসপাতালে, অন্যজন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রামের 184 জনের নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি, তবে লক্ষ্মীপুরের 1 জনের করোনা নিশ্চিত হয়েছে। রাজশাহীতে 33 জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ঢাকা ফেরত 22 জন। বর্তমানে রাজশাহীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন 352 জন। খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা এক পুলিশ সদস্য সহ 51 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন কারখানা থেকে আসা 116 জন সহ 2061 জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। সিলেট বিভাগে আরও 16 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে আক্রান্ত 49 জন। বৃহস্পতিবার বিকেলে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে এক নবজাতক। তার মায়ের করোনা পজিটিভ। এছাড়া করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে মারা যান 1 জন। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। তার সংস্পর্শে আসা হাসপাতালের 80 জন ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। নওগাঁয় প্রথম 1 জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি রানীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স। তার সংস্পর্শে থাকা বেশ কয়েকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সাতক্ষীরায় 2544 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রয়েছে 2 জন। জয়পুরহাটে করোনা শনাক্ত হয়েছে 4 জনের। হোম কোয়ারেন্টাইনে 618 জন, আইসোলেশনে 23 জন। টাঙ্গাইলে নতুন 5 জন সহ জেলায় মোট আক্রান্ত 18 জন। হোম কোয়ারেন্টাইনে 1877 জন। সুনামগঞ্জে এক ডাক্তার সহ করোনা শনাক্ত হয়েছে আরও 8 জনের। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। টেকনাফে আরও 1 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত হলেন 3 জন, জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত 287 জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন বলছে ডক্টরস ফাউন্ডেশন। আক্রান্তের হার আরও বাড়লে চিকিৎসা সেবায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কায় চিকিৎসকরা। আক্রান্ত হবার পেছনে রোগীদের তথ্য গোপন ও মানসম্মত সুরক্ষা সরঞ্জামের অভাবকে দায়ী করেছেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিভাগে কিছুদিন এক রোগী আসেন। তার চিকিৎসা দেন ডাক্তার ও নার্সরা। বেশ কিছু পরীক্ষার সাথে করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে ওই রোগীর। তারপর থেকেই লকডাউন করা হয় হাসপাতালের ওই বিভাগটি। এখানকার কয়েকজন স্বাস্থ্যসেবা কর্মী এখন করোনা পজিটিভ। বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি এক রোগীর করোনা শনাক্ত হয়। তাকে সেবা দেওয়া চিকিৎসক ও নার্সরা সেই সময় থেকেই কোয়ারেন্টিনে। এদের কেউ কেউ আবার করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাধারণ চিকিৎসা সেবা বন্ধ করা হয়েছে শুধু করোনার ভয়েই। দিন দিন বেড়েই চলেছে চিকিৎসকদের করোনা সংক্রমণ। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের হিসেবে শুক্রবার পর্যন্ত 287 জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের করোনা পজিটিভ হওয়ার পেছনে
সুরক্ষা সরঞ্জামের ত্রুটিকে দায়ী করেছেন ডক্টরস ফাউন্ডেশনের চিফ অ্যাডমিনিস্ট্রেটর ডাক্তার নিরূপম দাস। আক্রান্তের হার যেভাবে বাড়ছে এই আক্রান্তের হার দেখে আমরা আসলেই আতঙ্কিত। আক্রান্তের হার বাড়ার একটাই কারণ যে হলো পর্যাপ্ত পরিমাণে কোয়ালিটি পিপিই আমরা পাচ্ছি না। রোগীদের তথ্য গোপনের কারণেও চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন বলে মনে করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি চিকিৎসকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। রোগীরা তাদের অন্য কোনো কারণে তারা আমাদের কাছে ভর্তি হলেও তাদের জ্বর কাশির এই জিনিসটি তারা হাইড করে যাচ্ছে, তারা গোপন করে তারা ভর্তি হয়। অনেকে 2-3 দিন পরে ভর্তি হওয়ার পরে তার উপসর্গ দেখা দিচ্ছে। এতদিনে 2-3 দিন আমরা হেলথ কেয়ার প্রোভাইডাররা আমরা তাকে অলরেডি ডিল করে ফেলছি, যার কারণে আমরা এফেক্টেড হচ্ছি। আমাদের যারা হেলথ কেয়ার প্রোভাইডার তাদের সুরক্ষিত থাকতে হবে প্রথম। তারাই যদি আক্রান্ত হয় ফ্রন্ট ফাইটাররা, তাহলে নিশ্চয়ই এটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে একটা বড় ধরনের বিপর্যয় হবে। ডক্টরস ফাউন্ডেশন জানিয়েছে জেনারেল হাসপাতালের চিকিৎসকরাই করোনায় বেশি আক্রান্ত হয়েছেন, আর বেসরকারি হাসপাতালগুলোতে মানসম্মত সুরক্ষা সরঞ্জাম একেবারেই নেই। এ নিয়ে কথা বলায় অনেক চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করেছে বেশ কয়েকটি হাসপাতাল। 1,94,000 ছাড়িয়ে গেছে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যাও 27,68,000-এর উপরে। এদিকে করোনায় সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় $48,400 কোটি জরুরি সহায়তা প্যাকেজে অনুমোদন দিয়েছেন মার্কিন পার্লামেন্ট। যুক্তরাষ্ট্রে গেল কয়েক ঘন্টায় আরও 683 জনের মৃত্যুতে 1,00,000 ছাড়ালো করোনায় মৃতের সংখ্যা। স্থানীয় সময় বৃহস্পতিবার 24 ঘন্টায় সেখানে প্রাণঘাতী এই ভাইরাসে মারা যান 2325 জন। এ নিয়ে করোনায় 50,800-919 জনের প্রাণহানি ও 8,94,000-এরও বেশি আক্রান্ত হল যুক্তরাষ্ট্রে। অর্থনীতি ও স্বাস্থ্যসেবা খাতের বেসামাল অবস্থা মোকাবেলায় মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে উত্থাপিত জরুরি সহায়তা প্যাকেজ পাশ হয়। এই সহায়তা চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য খরচ করা হবে। এদিকে ভারতে করোনার বিস্তারে সবচেয়ে নাজুক মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 6,500-এর কাছাকাছি, আর 4,000 ছাড়িয়েছে মুম্বাইয়ে। দেশটিতে করোনায় এ যাবৎ মারা গেছেন 722 জন। বৃহস্পতিবার 24 ঘন্টায় ইতালিতে আরও 464 জন মারা যাওয়ায় সেখানে মৃতের সংখ্যা বেড়ে 25,549 জনে দাঁড়িয়েছে। স্পেনে 22,524, ফ্রান্সে 21,856 ও যুক্তরাজ্যে 19,506 জন মারা গেছেন। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধের টিকা পরীক্ষামূলকভাবে দিতে শুরু করেছে যুক্তরাজ্য। প্রথম দফায় বাছাইকৃত 800 জনের মধ্যে বৃহস্পতিবার 2 জনকে টিকা দেওয়া হয়। পরে বয়স নির্বিশেষে অন্তত 5,000 জনের ওপর এই পরীক্ষা চালানো হবে। এদিকে যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাসের টিকা প্রয়োগে আশার আলো দেখছেন অনেকে। সফল হলে এবছরের সেপ্টেম্বরের দিকে বাজারে আসতে পারে এই টিকা। 3 মাসেরও কম সময়ের মধ্যে কোভিড-19-এর টিকা উদ্ভাবন করল বিশ্বের খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। যুক্তরাজ্যে বৃহস্পতিবার 2 জন স্বেচ্ছাসেবীর উপর পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে ইউরোপে প্রথমবারের মতো করোনা ভাইরাসের টিকা প্রয়োগ হলো। প্রথম ধাপে প্রায় 400 মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে এটি। করোনা ভাইরাসের আরএনএর বিভিন্ন অংশ নিয়ে তা একটি বাহনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হবে। এটি এখন ফেজ 1 ট্রায়াল হিসেবে রয়েছে, যার মানে হলো এই পরীক্ষার মাধ্যমে আমরা নির্ধারণ করব কোন মাত্রার ভ্যাকসিনটা ব্যবহার করা যাবে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া। এই টিকা প্রয়োগের ফলে প্রথম কয়েকদিন সামান্য জ্বর, গা ও মাথা ব্যথা হতে পারে, তবে চূড়ান্তভাবে টিকার কার্যকারিতা ও এর কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা জানতে অপেক্ষা করতে হবে কয়েক সপ্তাহ। যে কোনো ভ্যাকসিনে যখন তৈরি করা হয় না কেন, দুটো জিনিস দেখা হয়, একটা ভ্যাকসিন সেফ কিনা আর একটা ভ্যাকসিন হচ্ছে টলারেবল কিনা। এটা যদি টলারেবল ডোজের ভিতর থাকে তখন এটা কমার্শিয়ালি ম্যানুফ্যাকচার লেভেলে যাবে, যেটা আশা করছি এই বছর হয়তো শুরু হয়ে যাবে। এদিকে এই টিকায় আশার সঞ্চার হয়েছে মানুষের মাঝে। আমরা প্রচন্ড রকম আশাবাদী যে এটার একটা সফল প্রয়োগ আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। এই কোভিড-19-এর অভিশপ্ত সময় থেকে আমরা সবাই বের হয়ে আসতে পারবো। এর আগেও ইবোলা ভাইরাসের টিকা উদ্ভাবনে সফলতা দেখিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। রমজান শুরুর আগেই বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। এরই মধ্যে লেবু, বেগুন, শসা, গাজর ও টমেটোর দাম প্রায় দ্বিগুণ হয়েছে। শেষ সময়ে খেজুর কিনছেন নগরবাসী, তবে সেখানেও দাম নিয়ে স্বস্তি নেই ক্রেতাদের মধ্যে। দরজায় কড়া নাড়ছে মাহে রমজান।
আর প্রতি বছর রোজার আগে মানুষের মধ্যে কেনার ধুম পড়ে যায়। কিন্তু করোনার কারণে এবার বাস্তবতা ভিন্ন, মানুষ বাজারে যাচ্ছেন কম। তারপরও যারা বাজারে গেছেন তাদের অভিযোগও ছিল দাম নিয়ে। প্রায় প্রতিটি জিনিসের দামই গত সপ্তাহের তুলনায় বেড়ে গেছে। এত দাম যা কিনা সম্ভব নয়, তারপর কিনা নিতে হচ্ছে যেহেতু খাওয়ার প্রয়োজন। বেগুন আগে ছিল 30 টাকা, এখন 50 টাকা 60 টাকা বিক্রি হয়। আর গাজর আগে ছিল 30 টাকা, এখন আমরা 40 টাকা 50 টাকা বিক্রি করি। আর লেবু ছিল আগে 80 টাকা 60 টাকা, এখন 100 টাকা বিক্রি হয়। আর শসা ছিল আগে 30 টাকা, এখন 50 টাকা। সিম রাখলো 60 টাকা কেজি, কালকে আনছিলাম 40 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। কাস্টমার অনেকটাই কম, তো যা আছে অনেকটাই ভালো, দামও তেমন একটা বাড়তি না। মুরগির বাজারেও স্বস্তি নেই, কেজিতে বেড়েছে 10 টাকার মতো। এখন মনে করেন যে একটু দাম বাড়তি, সবাই একটু চাহিদা নিছে, আবার 2 দিন পরে এরকম চাহিদা থাকবো না, আবার বাজার নিয়ন্ত্রণ এসে যাবে। ইফতারে অন্যতম উপাদান খেজুরও বিক্রি হচ্ছে চড়া দামে। বাজারে সরবরাহ ভালো থাকলেও শেষ সময় যারা কিনছেন তাদেরকে খেজুর প্রকারভেদে কিনতে হচ্ছে 300 থেকে 1000 টাকার মধ্যে। তারপরও বিক্রি নিয়ে সন্তুষ্ট নন বিক্রেতারা। গতবার তো অবশ্যই কম বেচা কিনার অবস্থা, কাস্টমার আসতেছে না, করোনার ভয় ঘর থেকে কেউ বের হইতেছে না। বেচা কিনা 3 ভাগের 1 ভাগ হচ্ছে না, কাস্টমার আসে না, আর মালও বিক্রি করতে পারতেছে না। এই পরিস্থিতি, তারপরে মালের দাম একটু বেশি। করোনার কারণে অন্য বছরের তুলনায় এবার ফলমূলের কিছুটা কম। বিএনপির জাতীয় টাস্ক ফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে, অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেকেই কাজ হারিয়ে অসহায় জীবনযাপন করছেন। এ ধরনের মানুষদের খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে। তার মতে এটা মানবিক দায়িত্ব। দল ও মত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে অভিন্ন শত্রু করোনা প্রতিরোধে কাজ করার আহ্বান জানান তিনি। রমজান উপলক্ষে মুসলিম উম্মাকে শুভেচ্ছাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সারা দেশে খাবারের জন্য মানুষ হাহাকার করছে, দেশে চলছে দুর্ভিক্ষের অবস্থা। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে গরিব মানুষের মাঝে রান্না করা খাবার ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি কথা বলেন। অভিযোগ করেন, সরকার আগাম প্রস্তুতি না নেওয়ায় দেশে করোনা সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিএনপির নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে আর সরকারি দলের বিরুদ্ধে ত্রাণ সামগ্রী চুরির অভিযোগ করেন রিজভী। করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে সরকারি ছুটি বাড়লেও মানুষ ঘরে থাকছে না, নির্দেশ অমান্য করে বাইরে বের হচ্ছেন অনেকে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত তদারকি করছেন, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব না মানলে দিচ্ছেন শাস্তি। তবে শুক্রবার রাজধানীর বেশিরভাগ পুলিশ চেকপোস্ট ছিল অনেকটাই শিথিল। করোনা শনাক্তের 1 মাস 16 দিন পার হলেও মানুষের মাঝে সচেতনতা বাড়ছে না। মিরপুরের পল্লবীতে মাস্ক ব্যবহার না করা ও দূরত্ব না মানায় এক দোকানদারকে শাস্তিস্বরূপ 3 ঘন্টা দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। মাস্ক ছিল না কাস্টমার, এই জন্য বন্ধ করছে। আমি বলিনি তো, এই জন্য ওনার বন্ধ করেছি 12টা পর্যন্ত। অনেকে মাস্ক না পরে ঘুরে বেড়ানোর সময় সেনাবাহিনীর সামনে পড়তেই দৌড়ে পালিয়ে যায়। আমার ভুল হয়ে গেছে, খালি বাইরানের সময় একটু ভুল হয়ে গেছে। শুক্রবার সাপ্তাহিক বাজার করতে অনেকেই ছুটেছেন বাজারে। বেশিরভাগ ক্রেতা বিক্রেতা মাস্ক ব্যবহার করেছেন, এর মধ্যে যারা ব্যবহার করেননি তাদেরকে শুনতে হয়েছে ভর্ৎসনা। আপনার মতো লোকরা কবে সচেতন হবেন? আনকনশাস সিটিজেন, গামছা মেরে বাইরেছেন, বাসায় যান, মাস্ক পরেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবেই মাঠে কাজ করে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। যেসব দোকানের সামনে নিয়ম মেনটেন হচ্ছে না, অর্থাৎ যেভাবে থাকার কথা সেভাবে থাকছে না, সেসব দোকানগুলোকে আমরা কিছু সময়ের জন্য দোকানগুলো অফ করিয়ে দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের দোকানে যদি এভাবে সরকারি আইনটা মেনটেন না হয়, আপনাদেরকে এই ধরনের ফলাফল ভোগ করতে হবে। এদিকে শুক্রবার রাজধানীর ভিতরে পুলিশের বিভিন্ন চেকপোস্টে ছিল ঢিলেঢালা ভাব। কোনো চেকপোস্টে কিছু ব্যাটারি চালিত রিকশা আটক করা হয়েছে, সেগুলো ছুটিয়ে নিতে বসেছিলেন চালকরা। আবার অনেক চেকপোস্টে কোনো পুলিশ সদস্যকে চোখে পড়েনি, ছিল না তেমন কোনো তৎপরতা। এখন দেখব সারা দেশের খবর।
এদিকে চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করেই ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা। মহানগরীর টাইগার পাস, কদমতলী, গোসাইলডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় দুস্থ মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেন সেনা সদস্যরা। সামাজিক দূরত্ব নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যার পর জিওসি 24 পদাতিক ডিভিশনের নির্দেশনা ও 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ কাজ পরিচালিত হয়। সেনা সদস্যরা নিয়মিত রেশনের একটি নির্দিষ্ট অংশ বাঁচিয়ে তা গরিব দুঃখীদের মাঝে পৌঁছে দিচ্ছেন। গত 1 এপ্রিল থেকে মহানগরীর 16 থানা সহ সব উপজেলা এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান এলাকায় ত্রাণ কার্যক্রম চলছে। এ সময় বাসায় থাকা ও সামাজিক দূরত্ব মানার নির্দেশনা দেওয়া হচ্ছে। নীলফামারীতে শিলাবৃষ্টিতে 2 উপজেলায় অন্তত 100 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। শুক্রবার বিকেলে নীলফামারী সদর ও ডোমার উপজেলায় শিলাবৃষ্টিতে পাট, ধান, মরিচ ও ভুট্টার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দমকা হাওয়া সহ শিলাবৃষ্টি হওয়ায় পাটসহ উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ডোমার উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার রায় জানান, সোনারায় ইউনিয়নে ক্ষতির পরিমাণ বেশি। করোনা পরিস্থিতিতে প্রায় ক্রেতা শূন্য ভৈরবের ধানের মোকাম। হাওরের চলতি মৌসুমের নতুন ধান নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। একই কারণে ধানের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। এই অবস্থায় সরকারিভাবে দ্রুত ধান কেনা শুরু না করলে চরম ক্ষতির শঙ্কা কৃষকদের। নদীপথে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ আর নেত্রকোনার হাওর থেকে প্রতিদিন হাজার হাজার মন ধান আসছে ভৈরব নদীবন্দরের মোকামে। প্রতি বছরই দেশের বিভিন্ন জায়গার পাইকাররা এখান থেকে ধান কেনেন। করোনার কারণে এখন বন্ধ সড়ক ও নৌ যোগাযোগ। ব্যবসায়ীরা আসতে পারছেন না মোকামে। এর উপর চাল কলগুলোতে নেই চাতাল শ্রমিক। বেশিরভাগ মিল বন্ধ। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে ধান বিক্রি করছেন কৃষকরা। আড়তদাররাও ধান নিয়ে বিপাকে। যোগাযোগ ব্যবস্থার কারণে এখন দূর দূরান্ত লোকজন আসতে পারতেছে না, যার কারণে এখন এখানে ধানের বাজার নিম্নমুখী হয়ে গেছে। দূরত্ব বজায় রাখে শ্রমিকদেরকে দেশের বাড়ি থেকে আনার একটা যে কোনোভাবে সরকারিভাবেই হোক বা চাতাল মিলদেরকে একটু সুযোগ করে দিলে শ্রমিকগুলো আসলে কৃষকরা একটু উপকৃত হবে। মিল মালিকরা বলছেন, করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে বন্ধ রাখতে হয়েছে মিলগুলো। কোনো স্টাফ নাই, লেবারও নাই। আর ধান যে অবস্থার কারণে আমরা নিতে পারতেছি না, কিছু অর্থনৈতিক অবস্থান খারাপ, ব্যাংক বন্ধ, লেনদেন চলে না বিভিন্ন জায়গায়। যেহেতু নগদ টাকাতে ধান কিনতে হয়, সেই হিসাবে আমরা ধানটা কিনতে পারতেছি না। বিভিন্ন জায়গায় যানবাহন বন্ধ, সেই হিসাবে শ্রমিক আসতে পারতেছে না। এবার শুরুতে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং বিশ্বের অন্যান্য মুসলিম দেশে শুক্রবার শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বেশিরভাগ দেশে মসজিদে সাধারণ মুসল্লিদের তারাবির নামাজ আদায়, একত্রে ইফতার গ্রহণের উপর রয়েছে নিষেধাজ্ঞা। করোনার কারণে দেশে দেশে লকডাউন ও কারফিউ সহ নানা নিষেধাজ্ঞা চলছেই। পবিত্র রমজান শুরু হলেও এসব নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে মুসলিম দেশগুলোতে। তবে রমজান উপলক্ষে কিছু কিছু দেশে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। সরকারি বিধিনিষেধ মেনে সীমিত মুসল্লির উপস্থিতিতে তারাবির জামাত হয়েছে মক্কায়। ইমামতি করেন ডক্টর আব্দুল রহমান আল সুদাইস। শুধু মসজিদের কর্মী ও তত্ত্বাবধায়করা এতে অংশ নেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে 10 রাকাতে শেষ হয় তারাবির জামাত। পূর্ব ঘোষণা অনুযায়ী তারাবির জামাত হয়নি জেরুজালেমে অবস্থিত মসজিদের প্রথম কিবলা হিসেবে পরিচিত আল আকসা মসজিদে। পুরো রমজান জুড়েই বাইরের মুসল্লিদের জন্য বন্ধ থাকবে এই মসজিদ। তবে মসজিদের ভেতরে থাকা ইমাম ও খাদেমরা ওয়াক্তিয়া নামাজ পড়তে পারবেন। রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে। রাতে 8 ঘন্টা কারফিউ থাকলেও দিনে লকডাউন শিথিল করে সীমিত পরিসরে খোলা থাকবে শপিং মল ও মার্কেট। তবে করোনার কারণে ইফতার, দান খয়রাত থেকে শুরু করে রমজানের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে মিশর সরকার। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি জনসাধারণকে একত্র হয়ে নামাজ না পড়ার আহ্বান জানিয়েছেন।
মালয়েশিয়া ও ব্রুনাইয়ে প্রতি বছরের মতো এবার বসছে না খাদ্যপণ্য, পানীয় ও কাপড় চোপড় দিয়ে সাজানো রমজান বাজার। তবে সর্বাধিক মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ায় তারাবির জামাতে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানেনি আচেহ প্রদেশের মুসল্লিরা। নানা বয়সী মুসল্লিদের উপস্থিতিতে তারাবি আদায় হয় প্রদেশের রাজধানী বান্দে আচেহের বড় মসজিদে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার মসজিদে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিলেও মুসল্লিদের দাঁড়াতে হবে 6 ফুট দূরে দূরে। তবে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মসজিদে তারাবি ও জুম্মার নামাজ আদায়ে 5 জনের বেশি উপস্থিতির উপর নিষেধাজ্ঞা দিলেও তা মানেনি মুসল্লিরা। সাধারণ মুসল্লিরা তারাবি পড়েছেন জামাতে। খেলার সংবাদ। করোনা স্থগিত থাকা প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণ শনিবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা করবে লিগ কমিটি। সকাল 11:30টায় শুরু হবে এই সভা। মহামারী করোনা পরিস্থিতিতে লিগ বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে প্রিমিয়ারের ক্লাবগুলো। বিপাকে পড়েছে বিদেশি ফুটবলারদের সাথে চুক্তি নিয়েও। লিগ কবে শুরু হতে পারে কিংবা আদৌ শুরু হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লিগ নিয়ে দ্বিধায় পড়েছে বাফুফেও। ফিফা প্রদত্ত কিছু গাইডলাইন দিয়ে ক্লাবগুলোর কাছে মতামত চেয়েছিল ফেডারেশন। তবে 13 ক্লাবের মধ্যে 7টি ক্লাব লিখিত মতামত দিলেও 6টি ক্লাব মতামত দিতে নারাজ। আলোচনার মাধ্যমে বাফুফের সিদ্ধান্তের পক্ষে তারা। এই অবস্থায় শনিবার ফেডারেশন ভবনে লিগ কমিটির বৈঠকের পরিকল্পনা করা হয়েছিল। তবে এতে ক্লাব প্রতিনিধি ছাড়াও সংশ্লিষ্টদের উপস্থিতিতে জনসমাগম বেশি হতে পারে। তাই প্রথমবার আয়োজন করা হচ্ছে ভিডিও কনফারেন্সের। লিগের ভবিষ্যৎ কি হবে তা নির্ধারিত হবে এই সভায়। বিনামূল্যে বাজার। তোরার 6 নম্বর সেক্টরে রাজু কাঁচা বাজারের পাশেই পসরা সাজিয়ে দেওয়া হচ্ছে বিনামূল্যে পণ্য সামগ্রী। সেখানে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে। এ বিষয়ে রিপোর্ট করছেন HR হাবিব। রাজধানীতে একটি ভিন্ন মহতী উদ্যোগ চোখে পড়েছে। 6 নম্বর সেক্টরে রাজু কাঁচা বাজারের পাশেই পসরা সাজিয়ে দেওয়া হচ্ছে বিনামূল্যে পণ্য সামগ্রী। সেখানে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে। এই বাজার সপ্তাহে প্রত্যেক দিন নির্দিষ্ট স্থানে বসছে। পূর্বে নির্ধারিত কার্ডধারীরা একত্রিত হয়ে নিয়ম মেনে প্রত্যেক সপ্তাহে 500 পয়েন্টের বাজার করতে পারবেন। সকাল 10টা থেকে চলবে দুপুর 12টা পর্যন্ত এই বিনামূল্যের পণ্যের বাজার। চাইলেই কেউ এর বেশি বাজার করতে পারবেন না। নিত্য পণ্যের মধ্যে দেখা গেছে শাকসবজি, তেল, ডাল, চাল, আলু ও অন্যান্য দ্রব্য। আর এই বন্ধু বাজারের ক্রেতা অভাবী ও দুস্থ মানুষেরা। এই পিরিয়ডটা আমরা পার করতে পারি। মানে আপনি কিভাবে এখানে এসেছেন? আমি আসছি আশিক ভাইয়ের মাধ্যমে। মানে আপনাকে কি আগে কার্ড দেওয়া হয়েছে? জি, কার্ডের ব্যাপারে আগে আমি জানিয়েছি। আপনার অনুভূতি কি এখন? খুব ভালো লাগতেছে। এই সাফারিং পিরিয়ডটা পার করার জন্য এটা খুব ভালো লাগতেছে। এই করোনা ভাইরাসের জন্য আমরা গরিব মানুষ, এই পবিত্র রোজার মাসের জন্য আমরা সাহায্য করতেছেন। আমরা পাই অনেক খুশি। আমাদের এই অনেক উপকার হইতে আছে। করোনা ভাইরাসের সময় বাজারটা ভাই অনেক খুশি। মানে গরিব মানুষ ঘরেই নেই, খাবার নাই, কাজ কাম সব বন্ধ, সবাই অনেক খুশি। আমাদের সংবাদদাতা জানান, মূলত থ্যাংক ইউ ফাউন্ডেশন বাংলাদেশের একটি চ্যারিটি প্রতিষ্ঠান। সমমনা কিছু নানান বয়সের মানুষ একত্রিত হয়েছে মানবতার সেবায়। সারা দেশে প্রায় 11-12টি জেলায় এই সংগঠনটির অবস্থান আছে। 2 ধরনের সদস্য আছে এখানে। কেউ অর্থ এবং সরাসরি সেবা দেন, কেউ বা শুধু সেবা বা শ্রম দেন। আত্মমানবতার সেবায় এগিয়ে আসা এই সংগঠনের সদস্য সংখ্যা সারা দেশে প্রায় 3500 জন। দেশ ও জাতির ক্রান্তিকালে বা যে কোনো দুর্যোগে তারা এগিয়ে আসেন মানুষের পাশে। এই সংগঠনের অর্থ সংস্থান হয় সদস্যদের চাঁদার টাকা একত্রিত করে বলে জানান সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট আশিক ফারুকি। আমরা থ্যাংক ইউ ফাউন্ডেশন এই দেশে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে, আমরা যদি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমরা একদম লকডাউন পরিস্থিতি যতদিন থাকে এই পরিস্থিতি
ততদিন আমরা এই ধরনের পরিবারগুলোকে পাশে। সেটা কি রেগুলার নিয়মতান্ত্রিক ভাবে করবেন? প্রতিদিন আমাদের এই বাজারটা 2 ঘন্টা করে বসবে, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, ফ্রাইডে ছাড়া, শুক্রবার ছাড়া প্রতিদিন 2 ঘন্টা করে বসবে। এই 2 ঘন্টার মধ্যে এই যে এখানে যারা আছেন ওনাদেরকে আগে কার্ড দেওয়া হয়েছে, ওনারা এসে ওনাদের যে প্রোডাক্ট যতটুকু লাগে ওনারা ওনাদের নিজের হাতে। আয়োজকেরা জানান পরিস্থিতি এবং সামর্থ্য অনুযায়ী তারা এই সেবা সংকটকালীন সময়ে অব্যাহত রাখতে চান। অভুক্ত পাখিরা খাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে চুয়াডাঙ্গার এসি ল্যান্ডকে আটক করে খাবার আদায় করে ছাড়ে। গাড়ি থামাতেই হাজারো পাখির ভিড়, মনে হলো তারা কিছু বলতে চায়। নামতেই তাদের অভিযোগ, তোমরা সকল হোটেল, রেস্টুরেন্ট, বেকারি বন্ধ করিয়েছ, যার উচ্ছিষ্ট ঝুটা খেয়ে আমাদের চলতো, এখন তোমাকেই খেতে দিতে হবে। কি আর করা, অগত্যতায় খাবারের আয়োজন করা। এভাবেই ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন চুয়াডাঙ্গার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহিত আহমেদ। চুয়াডাঙ্গায় লকডাউনে অভুক্ত পাখিরা খাবারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহিত আহমেদকে কর্মরত অবস্থায় চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তা মোড়ে আটক করে। অত্যন্ত মহৎ মনের মানুষ এসিল্যান্ড মুহিত খুব সহজেই পাখিদের দাবিটা বুঝতে পারেন। এ সময় তিনি বিক্ষোভ করা অভুক্ত পাখিদের জন্য দ্রুত খাবারের ব্যবস্থা করেন এবং নিজ হাতে তা পাখিদের মাঝে পরিবেশন করেন। খাবার পেয়ে অভুক্ত পাখিগুলো চিৎকার চেঁচামেচি বিক্ষোভ থামিয়ে শান্ত হয়ে খাবার খেতে শুরু করে। এ সময় সেখানে উপস্থিত পথচারীরা অবাক হয়ে এমন দৃশ্য দেখতে থাকেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিত আহমেদকে অভিনন্দন জানাতে থাকেন। কি দেখলাম আজকে? এই ছিল এবিসি বাংলা সংবাদে। পরবর্তী সংবাদ জিরো টাইম নিউজ, সুপার টাইম নিউজ, গোল্ডেন টাইম নিউজ এবং এবিসি বাংলা নিউজ আওয়ার দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। এবং একই সাথে যারা এবিসি বাংলা টেলিভিশন স্যাটেলাইট ছাড়াও অনলাইন, ইউটিউব, ফেসবুক কিংবা সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন মাধ্যমে পর্যবেক্ষণ করছেন, দেখছেন, এবিসি বাংলা টেলিভিশনের সঙ্গে রয়েছেন, তাদেরকে বলবো যারা আলাদাভাবে সংবাদ, বিনোদন অনুষ্ঠান, বিভিন্ন নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অনুষ্ঠানগুলো দেখতে চান, তারা আলাদাভাবেই ক্লিক করলে দেখতে পাবেন এবিসি বাংলার আলাদা আলাদা অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন। পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সোনার মানুষ, সোনার দেশ, বিশ্বজুড়ে বাংলাদেশ। আমরা দেখছি এবিসি বাংলা টেলিভিশন।